ঈদের ছবির আলোচনায় যায়, আমি একটু ছোট করে বলি আমার অভিজ্ঞতাগুলো আমি যতটুকু অবজার্ভ করলাম, কিংবা ঢাকায় সাকিব সহ আরো কয়েকজন কলিগ, সাংবাদিকদের সাথে যে কথাগুলো বললাম, মনে হলো যে কিছু, কিছু গণমাধ্যম বেশ কিছু এজেন্ডা নিয়ে তাদের যে ভিউয়ার্স রিপোর্ট এবং দর্শক প্রতিক্রিয়াগুলো প্রকাশ করছে। কিছু, কিছু জায়গায় অফ দ্য রেকর্ড স্বীকারও করলেন যে না, কিছু পিআর পারপাস, কিছু অনলাইন পোর্টাল অডিয়েন্স রিপোর্টে কিছু ছবির অডিয়েন্স রিপোর্ট দিচ্ছে না, কিছু ছবির একটু নেগেটিভ দিচ্ছে। তবে এটাও ঠিক যে এবারের ছবি গত ঈদের মতো ঠিক অনেকগুলো ছবি অনেকগুলো ভালো আলোচনা করা যায় বা মুগ্ধতা নিয়ে দেখা যায় সেটা হয়নি, মিক্স সবগুলোরে আসছে। আমি শুধু যেহেতু গত ঈদে দূরে না, আমার মনে সুতরাং হয় গত বেশ কয়েকটা ঈদের মধ্যে এবারে ঈদটাই মনে হয় একটু ডাল, একটু না গত বেশ অনেকখানি ডাল। আমি ভাইয়া দুটো সিনেমা দেখলাম। প্রথম দিন আমি রোহিত দেখেছিলাম, কারণ রকস্টারের ডিসিপি নিয়ে সমস্যা, যেটা শাকিব খানের গত দুটো সিনেমাতে আমরা দেখতে পাচ্ছি, এবং যেটা খুবই স্যাড এবং খুবই ডিসঅ্যাপয়েন্টিং। এবং এবং পুরোটাই আসলে সিনেমার টিমের দোষ। হ্যাঁ, রাত 12টার সময় নাকি পরে জমা দেওয়া হলো, 12টার পরে টিকিট কাটা গেছে। তো আমি তো সন্ধ্যার সময় টিকিট কেটে ফেলছি, যেহেতু রকস্টার আমার দেখার ইচ্ছে ছিল প্রথমে, কিন্তু যেহেতু এরপরে আমার রোহিত ছিল, তো রোহিত আগে কেটে ফেলছি। তো রাত 12টার পরে আমি বসে টিকিট কাটবো বা তখন সব পাবো কিনা, এটা তো আসলে এটা দর্শক হিসেবে আমার টাইমের সাথে যেতে হবে, তাই না? আমি তো আমার সুবিধা রাইট। অনুযায়ী সিনেমা দেখবো। তো যদি রাত 12টার সময় কোনো সিনেমার, এবং সেই দেশের সবচেয়ে বড় স্টারের সিনেমা, যদি রাত 12টার সময় এটা আপনার টিকিট ছাড়া হয়, এবং এত প্রফেশনাল একটা প্রোডাকশন হাউস, যেখানে যেখানে সান কমিউনিকেশন পিকচার্স আছে, এবং যেখানে সিনেমার টিম, যেখানে বলা হচ্ছে যে এত পলিশড টিম, তো এটা ডিসিপি জমা দিতে যদি এরকম দেরি হয়, এটা এটা খুবই দুঃখজনক আসলে। এরকম প্রিন্সের সময় আমরা দেখেছিলাম, প্রিন্সেরটা তো খুব বাজে অবস্থা হয়েছিল। অ্যাটলিস্ট রকস্টার শেষ মুহূর্তে গিয়ে অন্তত মানে সম্মানের ভরাডুবি হওয়া থেকে বাঁচিয়েছে অ্যাটলিস্ট। এটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমি প্রথম দিন রোহিতই দেখেছি, এবং রোহিত অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক ইন মেকিং। এবং এত ভালো মেকিং, আসলে খুব কম দাজে। বিশেষ করে আমি সাউন্ডের কথা বলতে চাই। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে 10-এ 10 কিনা, আমি বলবো সাউন্ড হচ্ছে 10-এ 1000। এত আচ্ছা, ভালো সাউন্ড, মনে হচ্ছে যে সিনেমা হলে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির আচ্ছা, সাউন্ড আচ্ছা। এরকম মনে হচ্ছে। আমি একবার পিছনেও তাকাইছি যে পানি কি এখানে কিনা, এত ভালো সাউন্ড। এটা হুম, দেখলে না, মানুষের কাজের প্রতি ডেডিকেশন। সুমন ভাই, আর সুমন ভাই এত চুপচাপ একজন মানুষ না, অন্য কেউ যদি এর 10 ভাগের 1 ভাগ করতো না, করতো, তাহলে তার বাগাড়ম্বরে বা এত কথা একদম, বলতো, মানে একদম, একদম। খবর ছিল আসলে। রাইট, আমি জানি কার কথা বলছো। এনিওয়ে, সেই জায়গা থেকে না, এটা অনেকের, শুধু একজনের না, অনেকে, এটা অনেকে। অনেকেরই কথা, হুম, অনেকের হুম, কথা, হুম। এটা অনেকের ইয়াতে আছে। সেই জায়গা থেকে সুমন ভাই একদমই আলাদা। আর আপনি তার সিনেমা বুঝলেন কি বুঝলেন না, এটা নিয়ে কিন্তু তার খুব একটা মাথা ব্যথাও নাই। ধরেন এই যে আমি বলতেছি, হ্যাঁ, যে রোহিতের শেষের টুকু আমি বুঝিনি, হ্যাঁ, আমি এটা ধরতে পারিনি, অনেক বেশি সিম্বলিজম। এবং আমি জানি এটা নিয়ে সুমন ভাই খুবই ওকে, যে ফাইন ভাই, আপনি আমি আমার মতো করে বানাইছি। সুমন হ্যাঁ, মানে ভাইকে কোনো দেখে আমার মনে আর্গুমেন্ট হয় কি, আর্গুমেন্ট নাই। আমি আমি ওর কয়েকটা ইন্টারভিউ হ্যাঁ, সহ কথাগুলো দেখলাম। এমনি তো রোদ গল্প হিসাবে কেমন, মানে এটা কি গল্প সিকুয়েল হিসেবে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। আমরা কিনা? প্রথমেই দেখি যে একজন সাধু নামে একজন লোক, তিনি তার ওয়াইফ, তিনি নতুন বিয়ে করেছেন, ওয়াইফকে নিয়ে আসছেন। তো আমরা শুরুতেই দেখি ঠেলা গাড়িতে, ঠেলা গাড়ি বলতে ওই ঘোড়ার গাড়িতে আমরা দেখলাম যে নিয়ে আসছে। তো ঘোড়ার গাড়িতে পিছনে দুজন বসে আছে, এবং তখনই আমরা বুঝে যাই যে তুষি বা নাজিফা তুষি, ওনার নাম নেই, পুরো সিনেমাতে ওনার নাম নেই, ওনার নাম হচ্ছে সাধুর বউ। একবার জিজ্ঞেস করে, সাধু জিজ্ঞেস করে, এই তোর নাম কি রে, তোর বাপ মা কি নাম রাখছে? কয়, আমার নাম সাধুর বউ। এটাই এটাই সে বলে আর কি। তো হুম, সে প্রথম দৃশ্যতে বোঝানো হয় যে সে আসলে একটু স্বাভাবিক না। গ্রামের ছেলেদের সে ইট মারছে, গ্রামের ছেলে তাকে পাগলি পাগলি বলতেছে, সে তখন থুতু দিচ্ছে তাদেরকে, গালিগালাজ করছে। তো প্রথম দৃশ্যে আমরা বুঝতে পারি যে সে আসলে স্বাভাবিক নয় আর কি। এবং এখানে একটা খুব সুন্দর দৃশ্য আছে, যখন তুষি যাচ্ছে না, গ্রামে তো তার প্রবেশ হচ্ছে, যেহেতু তার নতুন বিয়ে হয়েছে, এই গ্রামে সে নতুন আসছে। হুম, হুম, ঠিক হুম। আরেকদিকে পাশেই একটা দেবী, দেবী দুর্গা নিয়ে যাওয়া হচ্ছে তার প্রতিমা বিসর্জনের জন্য। একদিকে এক দেবী ঢুকছে, আরেকদিকে আরেক দেবী বিসর্জনের জন্য যাচ্ছে। এখন এই দেবীর ফলাফলকে, এই দেবীর ভবিষ্যৎ গন্তব্য কোথায়, সেটা আমরা দেখব। এই জিনিসটা এত সুন্দর, এতটুকু বুদ্ধি, এতটুকু সৌন্দর্য দেখার ক্ষমতা আমাদের দেশে আমার মনে হয় খুব কম ডিরেক্টরই আছে। এই মেটাফোর আসলে যারা মনোযোগ দিয়ে দেখবেন তারাই বুঝতে পারবেন মনে হয়। রাইট, ট্রেলার টিজারে যে পরিমাণ সিনেমাটোগ্রাফি আমরা মানে গ্লিমসটা পেয়েছি, তাতে হ্যাঁ, ওভারঅল ছবিতে কেমন মনে হয়েছে, মানে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে? হ্যাঁ, এখানে আমি একটা আপনার অন রেকর্ডে আমি একটা অভিযোগের কথা তুলতে চাই, এবং এটা বলা উচিত আমাদের। স্টার সিনেপ্লেক্স যে আনপ্রফেশনালিজম দেখিয়েছে, আনপ্রফেশনালিজমের চূড়ান্ত এটা। এটা আমি কেন বলতে চাই, আমি সিনেমাটা যখন দেখছি, শুরু করছি,
আমি দেখেছি এটা, এই যে আমরা যে মানে দর্শকরা আশা করি যারা বোঝেন তারা বুঝতে পারে, অ্যাসপেক্ট রেশিও বলে একটা জিনিস আছে, হ্যাঁ। এখন আমাকে তানভীর ভাইকে যতটুক দেখা যাচ্ছে তার চেয়ে ছোট আকারে দেখানো যাবে এইভাবে। আর যদি আপনি ফুল স্ক্রিন করতে চান সেটা, সিনেমা তো ফুল স্ক্রিনই হবে। আমি হলে যখন সিনেমা শুরু আমি দেখলাম সিনেমাটা চাপানো, তো আমি ভাবছিলাম আচ্ছা। সুমন ভাই তো ভাবে শুট করার কথা না। এবং রাতের কিছু দৃশ্য শুরুর দিকে যেটা, সেটা না মানে প্রয়োজনের চেয়ে বেশি অন্ধকার লাগছে, যেটা সুমন ভাইয়ের সিনেমা আমি বা সুমন ভাইয়ের কাজ টিভিতে যখন কাজ দেখেছি এটা হওয়ার কথা না। আচ্ছা, এবং আচ্ছা। তখন মানে আই ওয়াজ মানে ভেরি সারপ্রাইজ, এরকম লাগছে কেন, মানে কিছু কিছু জায়গায় অতিরিক্ত অন্ধকার লাগছে, এরকম তো হওয়ার কথা না। রাতের দৃশ্য ঠিক আছে, বাট এত অন্ধকার কেন? এবং তখন আমি দেখলাম যে দু একজন দর্শক কথা বলছেন পাশাপাশি, 20 মিনিট পরে একজন দর্শক দেখলাম অনেক জোরে চিৎকার করে উঠলেন, এবং তিনি সম্ভবত এর আগে কমপ্লেন করেছিলেন, এবং তিনি তখন বললেন যে আপনাদেরকে কতবার বললে আপনারা ঠিক করবেন। এরপর পর এটা বলার পরে উনি চিৎকার করার পরে অ্যাসপেক্ট রেশিও ঠিক হলো এবং ব্রাইটনেস বাড়ানো হলো। মানে 20 মিনিট ভাইয়া তারা ব্রাইটনেস কমিয়ে রাখছে, ও মাই গড। এবং দে জাস্ট ডোন্ট কেয়ার। মানে আপনি সিনেমা দেখতে আসছেন, আপনি দেখলে দেখেন, না দেখলে নাই, আমাদের এটা ছাড়া দেখলে কোথায় যাবেন। কিন্তু সিনেমা যে একটা এক্সপিরিয়েন্স, আমি যে যাতায়াত এত কষ্ট করে ঈদের দিন আমি আসছি, আমার পকেটের টাকা খরচ করে, আমি একা না, আমার সাথে আরো কয়েকজনকে নিয়ে গেছি, দে জাস্ট ডোন্ট কেয়ার। তাদেরকে ধমক দিয়ে খারাপ আচরণ করে এরপরে প্রায় 20 মিনিট পরে ঠিক করতে হয়েছে, এবং আমি বের হওয়ার পরে ইন্টারভেলে আমি রোহিতের টিমের লোকজন ছিল, আমি তাদের কাছে এটা কমপ্লেন জানিয়েছি। কিন্তু এটা এটা বোধহয় মুভি টিমটা আগে চেক করে মানে নেয়ার একটা অপশন থাকে, এবং আমি জানি না, নেওয়া তারা উচিত। হয়তো চেক করেছিল, কারণ বিকালের শোতে আমি এরকম কোনো কমপ্লেন পাইনি, কিন্তু আমাদের শো শুরুর দিকে এরকম। আর আপনি কতবার এটা গিয়ে চেক করবেন? আপনি তো দিয়ে আসছেন, আপনার ফাইল সব ঠিকঠাক, কিন্তু যিনি অপারেট করছেন তাকে কেন ধমক দিয়ে বলতে হবে? মানে আপনি ওই আচ্ছা, দিনের আচ্ছা। শোতে যে কাউকে যারা উপস্থিত, আপনি যদি জিজ্ঞেস করে থাকেন, একজন লোক এত জোরে ধমক দিচ্ছে সবাই পিছনে তাকাইছে, স্যার কতবার আপনাকে বলতে হবে? তারপর এটা ঠিক করলো এবং ব্রাইটনেস একটু বাড়ালো। ও মাই গড, এটা তো খুবই এবং সেম অবস্থা আমি রায়হান রাফি প্রেসার কুকার দেখার সময় আমি বলেছিলাম, মানে আচ্ছা। একদিক থেকে শুধু সাউন্ড আসছে, বাকি কোন দিকে সাউন্ড শুনছি না। এরপরে বলতে বলতে ইন্টারভেলে পরে গিয়ে তারা সাউন্ড একটু বাড়াচ্ছে, আমি অনেক সময়টুকু আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক মতো শুনতেই পারি নাই। তাহলে আমি কিভাবে একটা সিনেমা, আমি যে কথা বলছি ভাই, আমার তো কথা বলা এটা দায়, এটা আমি মানে কিভাবে আমি কথা বলতে পারি না, কারণ আমি তো ঠিক মতো এক্সপেরিয়েন্সই করি নাই সিনেমাটা। এটা আমি যদি এভাবে দেখি বলি যে এটা সিনেমা এটা সাউন্ড এটা ভালো তুমি না, কোন কোন সিনেমাক্সে দেখছিলা? প্রেসার কুকার না না, না, রোহিতটা রোহিত এসকেএস এর। এসকে আছে ধানমন্ডিতে। হ্যাঁ, আচ্ছা। ধানমন্ডি না ভাইয়া, মহাখালী ও মহাখালী মহাখালী, SKS। মহাখালী, মহাখালী, স্যার, এসকেএস। অবশ্যই এটা আমি লিঙ্কটা পাঠিয়ে দেবো মেজবা সহ সবাইকে যারা সিনেপ্লেক্সের। এটা হওয়া উচিত না, এবং এর আগে এটা এমন এটা বোধহয় এই অভিযোগ এর আগেও হয়েছে, এর আগেও অনেকে জি করেছে। যাই হোক, আমি রোদ নিয়ে আরো কিছুক্ষণ থাকতে চাই। রোদের গান নিয়ে যেমন একটা বিষয় আসছে যে এবার ঈদে আসলে তেমন কোনো গান বেরোয় আসেনি, কিন্তু true। সবাই প্রত্যাশা করছিল রকস্টার যেমন একটা মিউজিক্যাল মুভি, আর রোদ তো হাওয়ার পরে খুবই প্রত্যাশায় ছিল যে হাওয়ারও বোধহয় সাদা সাদা কালা কালা মতো নীল নীল লাল লাল একটা কিছু বেরোবে। আহ, এইটা কেন মনে হইলো, মানে এটা কেন ফেল করলো? ফেল বলবো না, এটা কেন হইলো না আসলে? হ্যাঁ, রকস্টারের একটা কথা আমি যদি বলি, আপনি তাহলে একটু অবাকই হবেন এবং কষ্টও পাবেন। রকস্টারের সবচেয়ে ভালো যে গানগুলো সেগুলো রিলিজই করা হয় নাই। আচ্ছা, না তাহলে পিক অ্যান্ড চুজে ঝামেলা ছিল আমি যে সেটাই, কোনটা সেটা আমি মার্কেটিং এর ব্যাপার। সামনে দেব। রকস্টার একটা গান আছে, ভালোবাসা নিস তুই ভালোবাসা নিস, প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিস। এটা যে গায়কী, এটার যে লিরিক্স, একদম একদম ধরেন আপনার মানে একটা রকস্টার টাইপেরই গান, অথচ এই গানটাই রিলিজ করা হয় নাই। অথচ এবং সিনেমা শেষে এই গানটা একমাত্র আমার মাথায় আছে, অথচ এটাই রিলিজ করা হয় নাই। আচ্ছা, আচ্ছা। মোট এবং এটা 10টি হচ্ছে গান, প্রথম গান 10টি গান বোধহয়। যেখানে শাকিব খান মঞ্চে পারফর্ম করে, এটা হচ্ছে সেই গানটা রিলিজ করা হয় এবং তিনি সরাসরি অডিয়েন্সের সাথে কানেক্ট করে, এবং ওই গানটা গাওয়ার সময় প্রথম সাবিলা নূরের সাথে তার দেখা হয়। এই গানটাই রিলিজ করা হয় না, আমি জানি না এটা কেন। অথচ এই গানটা, বিশ্বাস করেন, এই গানটা যে অনেক ধরেন লাগে উড়াধুরা হতো সেটা না, কিন্তু এই গানটা অ্যাটলিস্ট একটা বাজ ক্রিয়েট করতো, এটা আমি গ্যারান্টি বলতে পারি। অথচ প্রথমে রিলিজ করা হলো কোনটা, পিরিতি গান। আমি খুবই অবাক হলাম আর কি, মানে আমি জানি না এটা কেন এটা করা হলো। স্ট্র্যাটেজিক্যালি অনেকগুলো ভুল আছে, সেগুলো হয়তো আমি আমার একটা পর্যালোচনা বলবো। রোদ নিয়ে আরেকটু থাকতে চাই। রোদের গানগুলো কেমন লেগেছে তোমার কাছে? রোদের গান ভাইয়া, মানে পুরো গান কোনোটাই সেই অর্থে সিনেমাতে নাই, অল্প অল্প কিছু অংশ। মানে সাদা সাদা কালা কালা যেমন পুরো গানটা পারফর্ম হয়, রোহিতে সেই জায়গাটায় আচ্ছা। নেয়। এবং আমার কাছে মনে হয় যে মেজবাহ রহমান সুমন আসলে ওই জায়গাটায় যেতেই চান নাই, রাখতেই চান নাই। উনি গানটা শুধুমাত্র ওই যে ইউটিউবে যাওয়া ওই টুল হিসেবেই, কিন্তু সিনেমাতে, এবং সবচেয়ে বড় কথা সিনেমাতে ওই গানগুলো না মানে গল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এরকম আমার মনে হয় কিছু করতো না। হ্যাঁ, সিনেমাতে মানে শুধুমাত্র আমার মনে হয় উনি স্টোরি টেলিং এ আসলে মনোযোগটা দিয়েছেন, এবং অভিনয় আর বাকি সমস্ত কারিগরির দিকে।
রাইট। কিংবা সুমন যেই ধারার ছবি নির্মাণ করতে চান সেই ধারায় আসলে এইভাবে একটা অ্যাবস্ট্রাক্ট পয়েন্টে গানগুলো রাখে এর আগে। ছবিটা কোন একটা গান শুধুমাত্র লোকেশনে? মন ছাড়া কি মনের মানুষ রয়, এটা একটু পরপর মানে অল্প অল্প করে প্লে হয়েছে। আচ্ছা, এটা আচ্ছা। একদম পুরোপুরি ভাবে সেইভাবে মানে সিনেমাতে নাই আর। যারা দেখেননি এবং আমিও যেহেতু দেখিনি, আমরা ছবিটা আনছি আমেরিকাতে। ছবিটা কোন লোকেশনে, কোন অঞ্চলের গল্প বলছে খুব এখানে? সম্ভবত সিলেটের সুনামগঞ্জে আমার জানা মতে ওখানে হয়েছে আর কি। কেউ বলছে উত্তরের দিকে, কেউ বলছে সিলেট। আচ্ছা। তো অনেকেই ক্লেম করেছে যে এটা হাওয়ার সিকুয়েল কিনা। উম সেই অর্থে তো মানে সিকুয়েল বলা যায় না, কারণ হাওয়াটা আমার জানা মতে মনসা দেবীর গল্পের সাথে একটা সংযোগ। কিন্তু হুম। এইখানে ভাইয়া আদম হাওয়া গল্পের তো দুইটাকে তো, হ্যাঁ আপনি যদি মিথের জায়গা থেকে বলতে পারেন, একটা হচ্ছে একদম খাঁটি বাংলা মিথ, সেটা হতে পারে। আর আরেকটা হচ্ছে রিলিজিয়ান বেস কিছুটা, ওই জায়গাটা আনা হয়েছে। হ্যাঁ, ওখানে আমরা বলি যে হাওয়া গন্ধম ফল খেয়েছিলেন বিবি হাওয়া, এখানে গন্ধমের জায়গায় তাল নিয়ে আসা হয়েছে। এখানে নুহু নবীর বেশ কিছু রেফারেন্স আছে। হ্যাঁ, এবং ওই জায়গাগুলো আছে। এবং আরেকটা ব্যাপার আছে যে আপনার ভাগ্যে যা আছে সেটা আপনি যতই সরাতে চেষ্টা করেন না কেন, সেটা আপনার সাথে হতেই থাকবে। কারণ একটা পর্যায়ে এই যখন সবাই গ্রামে বলতে থাকে যে তোর বউ তো পাগলি, সাধুকে বলতে থাকে, মোস্তফিজুর নূর ইমরান যে চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। তো একটা পর্যায়ে আমরা দেখতে পারি, মানে সিনেমাটা যেখানে খুব ইন্টারেস্টিং হয় ফার্স্ট হাফে, যে আমরা দেখতে পারি যে সে তার ওয়াইফকে মেলা দেখানোর কথা বলে একটা জঙ্গলে গিয়ে ছেড়ে দিছে, এবং ওয়াইফকে ছেড়ে সে চলে আসে। ওয়াইফ অনেক কান্না করতে থাকে, ওই নদীর মধ্যে সাঁতরাতে থাকে, বাট সে নৌকা বেয়ে চলে আসে এবং সে আচ্ছা। মনে করে সে এই ওয়াইফ থেকে নিস্তার পেয়েছে। এবং কিছুদিন পর আমরা দেখতে পারি তার ওয়াইফ আবার চলে আসছে, ও, এবং আচ্ছা, তখনই আচ্ছা। গল্প ইন্টারেস্টিং হতে থাকে যে কিভাবে সে আসলো। খুব একটা মিস্ট্রি বিল্ড আপ একদম শেষ পর্যন্ত বিল্ড আপ, এবং শেষে গিয়ে একটা কেমন অদ্ভুত ভাবে শেষ করা, সেই জায়গাটাই আসলে মানে সিনেমাটা মাথায় থেকে যাবে। কিন্তু না মানে আপনি কিছুটা মানে ঈদের সময় তো আসলে মানে মানুষ তো বেশিরভাগ আসলে ফ্যামিলি নেই, এবং মানুষ না ঈদের সময় না একটু আসলে মানে যেমন ধরেন আমি যদি ঈদের দিন কোরবানি ঈদে যদি বলি আমি আমার মানে খিচুড়ি মাংস সব খেয়ে মানে পেটটা ভরতে চাই, এখানে মনে হচ্ছে হুম। মাংসটা দেওয়া হলো কিন্তু মনে হলো যে আচ্ছা খিচুড়িটা কোথায়, আবার খিচুড়ি দেওয়া হলো আচ্ছা মাংসটা কি নাই। মানে হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কখনোই কোনো ক্লাসিক কিংবা ধরো মানে হ্যাঁ, লিওনার্দো ডিক্যাপ্রিও বা ব্র্যাড পিট একটু একটু জটিল গল্পের ছবি করে, কিন্তু এদের হ্যাঁ, ছবি রিলিজ দেয়া হয় না। হয় না। কখনো দেয়া হয় না, কারণ ওটা অথবা এরা যদি করে তারা মেইন স্ট্রিম কোন সিনেমা করবে। হ্যাঁ, মেইনস্ট্রিম কোনো ছবি ছবি হ্যাঁ, করবে। করবে। হ্যাঁ, যে F1 সিরিজ টিরিজ বা এগুলা। কেন দেয়া হয় না? কারণ ফ্যামিলি নিয়ে এন্টারটেইন করার সময় এরা ছুটি নেয়। ট্রু, ছুটি নিয়ে ওই ট্রু। ইভেন দেখো ভারতেও এত বড় ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানেও কিন্তু একটা বাছাই করে মানে পূজায়, আ বিভিন্ন ফেস্টিভ্যালে কিন্তু ওরা কিন্তু একটা মানে এন্টারটেইনিং মুভি ইয়ে করে। এইগুলো মনে হয় ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে, সেন্সর থেকে শুরু করে একটু ভাবা উচিত। মানে কোন সবার ছবিটা দিকে। আমরা আনবো, এবং সবগুলো ছবি তো আসলে ব্যবসার জন্যই করা হয়। কিন্তু সবাই যে ঝাঁপায় পড়া, ধরো মানে আমি তো মনে করি অবশ্যই বনলতা সেন এই ঈদের জন্য বা রোদ এই মিসফিট মানে দরকার ছিল না। এটা অন্য আরেক সময় এটা নানানভাবে এই গল্পে আসতে পারত। কারণ রোদের কিন্তু একটা ফিক্সড দর্শক হয়েছিল যে হাওয়ার পরে আমি এই ছবিটা দেখবই। মানে আমি যদি ভুল না ট্রু, করি। কিন্তু ট্রু। মূল বিষয় হচ্ছে হলিউড বা বলিউড বা অন্যান্য দেশের যদি বলি, হলিউডের ক্ষেত্রে আমি স্টার ওয়ার্স থেকে শুরু করে মার্ভেলের ছবি, এগুলো সব ফেস্টিভ্যালের জন্য রাখা হয়, এবং ফেস্টিভ্যালের মধ্যে কোনো রকম মানে মাথা একটু ভাবতে হবে, একটু গভীরভাবে চিন্তা করতে হবে, সেই ছবিগুলো কিন্তু আনা হয় না। এনিওয়ে, আমরা নিশ্চয়ই ম্যাচিউর হব। আরেকটা জায়গাও আমি মানে একটু বোঝার চেষ্টা করি, মানে একটু প্রোডিউসার পয়েন্ট অফ ভিউ থেকে, মানে রোহিদের মতো সিনেমাতে যে পরিমাণ লগ্নি করা হয়েছে, মানে সেটা আবার তুলে আনার জন্য কিন্তু আসলে ঈদ বাদে অন্য সময়টা আসলে একটু টাফ হয়ে যায়। বিকজ সেখানে কিন্তু সাদা সাদা কালা কালা গানও নাই, আবার আপনার চঞ্চল চৌধুরীর মতো কোনো ফেসও নাই। এটাও আরেকটা ব্যাপার। মানে আমি অভিনয়ের দিক থেকে নিঃসন্দেহে আমি নাজিবা তুষি, মোস্তাফিজুর নূর ইমরানের মানে কোনোভাবেই পিছিয়ে রাখবো না। কিন্তু কিছু চেহারা তো বিক্রি হয়। মানে বিক্রি হওয়ার মতো চেহারা যখন আপনার না থাকবে, হ্যাঁ? এবং হ্যাঁ, তখন কিন্তু আপনার জন্য ঈদ ছাড়া অন্য সময় আসা, মানে ঈদে যতটুকুই হচ্ছে, ততটুকু আমার মনে হয় হওয়াটা খুব কঠিন হতো। মানে খুবই, আপনি খুবই যদি সংকট। প্রোডিউসার আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের দেখতে হবে। চলচ্চিত্র এখন একটা এমন অবস্থা দাঁড়িয়েছে যে গরিবের ঘরে সুন্দরী বউ আরকি। একদম সুতরাং খুবই রিস্কি। মানে মানে হুমকি। একে ঠিকঠাক মতো সাজালেও দোষ আছে, হ্যাঁ, আবার না খাওয়ালেও দোষ আছে। মানে নানান রকম হ্যাঁ। সংকটের ভেতরে আসলে যাচ্ছি।